ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাই। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, আছেন দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত হবেন অনলাইনে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। এম.এইচ. তামিম, আপনাকেও স্বাগত। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আগেই যেমনটা জানাচ্ছিলাম, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন, এবং অনলাইনে যুক্ত হয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। আপনাদের তিনজনকে স্বাগত। এম.এইচ. তামিম, আপনাকে দিয়ে শুরু করি। আজকে এই রায়ের পরে আপনার বক্তব্য আমরা প্রচার করেছি, তার বাইরে যেটি আজকে জামায়াতের আমির বললেন যে এই বিচার ব্যবস্থাকে গণহত্যা করা হয়েছে এরকম একটি রায় দিয়ে, আর মানবতা বিরোধী অপরাধে যদি প্রমাণিত হয় তাতে মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা সেটি হতেই পারে। আগে যারা সাজা দিলেন এই পুরো বিচার প্রক্রিয়াটা কি পুরোটাই ভুল ছিল? আপনি একটু বোধহয় মিউট করা, আপনি একটু আনমিউট করে কথা বলবেন। না, আমার এখানে আনমিউট করাই আছে। আপনি কি শুনতে পাচ্ছেন? এবার শুনতে পাচ্ছি, বলুন বলুন। জি জি, ধন্যবাদ আপনাকে এবং ডিবিসির সকল দর্শককে। যে আপনারা যদি এর আগে মামলার আর্গুমেন্ট বা আমাদের প্রেস ব্রিফিং গুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে আজহারুল ইসলাম সাহেবের পক্ষে অ্যাপিলেট ডিভিশনে একটি গ্রাউন্ডই মূলত আনা হয়েছে। সেটি হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং ওই ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিলেট ডিভিশনে যে আপিলগুলো করা হয়েছিল 5ই আগস্টের আগে যে রায়গুলো হয়েছে সেগুলোর ক্ষেত্রে একটি প্রিন্সিপাল সেট আউট করে দেওয়া হয়েছিল অ্যাপিলেট ডিভিশন থেকে। সেটা হলো যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অ্যাপ্লিকেবল হবে না। মানে যদিও একটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কিন্তু সেখানে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা থাকবে না। এটি আব্দুল কাদের মোল্লা সাহেবের জাজমেন্টে সেট করা হয়েছিল এবং ওই জাজমেন্টের পর থেকে ট্রাইব্যুনালে যত মামলা হয়েছে 57টি জাজমেন্ট হয়েছে, প্রত্যেকটি জাজমেন্টেই ওই প্রিন্সিপালটাকে ফলো করা হয়েছে। এটিএম আজহার সাহেবের মামলায় অ্যাপিলেট ডিভিশনের রিভিউ পিটিশনে এসে ওনারা এই প্রশ্নটাই উত্থাপন করেছে যে এই ট্রাইব্যুনালটা যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বিচার হচ্ছে আন্তর্জাতিক অপরাধের, এবং 1973 সালে যখন এটা ইনঅ্যাক্ট করা হয় তখন পার্লামেন্টে যে কথাগুলো হয়েছিল পরস্পর পাশ হওয়ার সময় সেখানেও বলা হয়েছিল যে এটা আন্তর্জাতিক মানের একটি ট্রাইব্যুনাল করা হবে। কিন্তু 2010-এ এসে ট্রাইব্যুনালটা এস্টাবলিশড হওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন বলে দিল যে আন্তর্জাতিক আইন এই ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেই আর্গুমেন্টটাকেই অ্যাপিলেট ডিভিশন আমলে নিলেন এবং এটিএম আজহার সাহেবকে যে মামলায় খালাস দিয়েছেন এই একটি পয়েন্টেই। আচ্ছা, আপনারা তো এখন প্রসিকিউটর, তাই না? প্রসিকিউশনের পক্ষে লড়ার কথা, কিন্তু আপনারা প্রসিকিউশনের পক্ষে তো আর লড়েননি, যেহেতু আর্গুমেন্টটা সেভাবে কথা হয়েছে, তার মানে আপনারা চুপ ছিলেন, তাই তো? না, আমরা চুপ থাকিনি, কারণ আমরা এখানে প্রসিকিউটর হিসেবে ছিলাম, তার মানে এটিএম আজহার সাহেবের মামলার বিপক্ষে। কিন্তু এটিএম আজহার সাহেবের পক্ষে যখন ওনারা এই একটি আর্গুমেন্টের উপরে এমফাসিস দিলেন প্রসিকিউশনের পক্ষে, তখন আমরা বলছি যে এই আর্গুমেন্টে আমাদের কোনো আপত্তি নাই। কারণ হলো আপত্তি করার সুযোগও নাই। 2024-এর 5ই আগস্টের পরে যখন আমাদেরকে বর্তমান সরকার অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং তখন এই ট্রাইব্যুনালের আইনের একটা ম্যাসিভ অ্যামেন্ডমেন্ট করলেন এই বর্তমান সরকার, সেখানে ওনারা আইনের ধারা সেকশন 3 সাবসেকশন 2 কে অ্যামেন্ডমেন্ট করে সেখানে ইন্টারন্যাশনাল ল এর অ্যাপ্লিকেশনটাকে ইনসার্ট করলেন, সেখানে ওয়াইড স্প্রেড এন্ড সিস্টেমেটিক অ্যাটাক শব্দটি ইনসার্ট করলেন। তার মানে হচ্ছে এটা 2024-এ যেটা হলো 5ই আগস্টের পরে, সেই আইনের ভিত্তিতে উনি আজকে রিলিজ পেলেন, তাই তো? হ্যাঁ, সেটি কি হয় যে আগের মামলায় আগের আইনে যেটি বিচার হলো সেটি নতুন করে চেঞ্জ করে সেই মামলায় খালাস পাওয়া, সেটি কি হয় কিনা আমি জানি না, আইনের ভাষা তো আপনারা বলতে পারবেন। জি না, এই অ্যামেন্ডমেন্টের কারণে কিন্তু ওনাকে খালাস দেয় নাই। উনাকে খালাস দিয়েছেন যে একটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা হবে কি হবে না, এটি এই বিবেচনায় খালাস দিয়েছে। আর আমরা বলেছি কি যে আমরা এর বিরুদ্ধে যেতে পারি না, কারণ আমরা তো অলরেডি অ্যামেন্ড করে ওনাদের আর্গুমেন্ট যেটা হবে আর্গুমেন্টের আগে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি আইন পরিবর্তন করে। অতএব আমরা এর বাইরে যেতে পারছি না। আমরা যদি বলি যে আন্তর্জাতিক
আইন এখানে প্রযোজ্য হবে না, সেটা একদম আমাদের আইনের বিপক্ষে বলা হয়ে যাবে জি এখন। একদম পরিষ্কার, সেজন্য কিন্তু আমরা প্রতিবাদ করিনি। এমন একদম না যে পরিষ্কার আমরা- এমএচ তামিম, একদম পরিষ্কার। আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি সময় দিয়েছেন ব্যস্ততার মধ্যে, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনি কি প্রশ্ন করবেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, শিওর। না, আমি মোটা দাগে প্রশ্ন করি, আইনের নানা ধারা আছে, সে প্রসঙ্গে আমি জানিও না, আমি সেদিকে যাবো না, বাট একটি মামলা কোর্ট একজনকে ফাঁসি দিয়েছে এবং সর্বোচ্চ আদালত ফাঁসি দিয়েছে। এই যেমন আমাকে অনেকে এই প্রশ্নটি করেছে, সরকার পরিবর্তন পরে তিনি একদম খালাস হয়ে গেলেন, তাহলে কোর্টের প্রতি যে মানুষের আস্থা এটির সাথে কি তাহলে সরাসরি রাজনীতি যুক্ত না? কি বলবেন তিনি? আমি এটা একটু জানতে চাই। জনাব তামিম, যেমন আগে 11 জনের ফাঁসি হয়েছে, ফাঁসি কার্যকর হয়ে গেছে। এগুলো নিয়ে প্রশ্ন আছে, অনেকের প্রশ্ন, জামাত প্রশ্ন তুলেছে, আইনজ্ঞরা প্রশ্ন তুলেছে, যে নিজামী সাহেব অন্যান্যদের যে ফাঁসি হয়েছে, একজন বিএনপি নেতা, একদম হ্যাঁ, বিএনপি একজন নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। তো রিভার্স এটি আসলে কিভাবে আমি আসলে সাধারণ নাগরিক হিসেবে এটি বুঝি না। জি এমএস তামিম। জি, চমৎকার প্রশ্ন করেছেন। এই সাধারণ মানুষের মনে এই ধরনের প্রশ্নটা আসাটাই স্বাভাবিক। অ্যান্সারটা আমি দিচ্ছি, সেটা হলো যে এর আগে যে মামলায় এটিএম আজহার সাহেবের কে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছিল, সেই মামলায় কিন্তু 5 জন জাজ ছিলেন অ্যাপিলেট ডিভিশনে। সেই 5 জন জাজের একজন জাজ কিন্তু উনাকে 3টি অভিযোগে খালাস প্রদান করেছিলেন। আচ্ছা, উনাকে যে ফাইনালি জাজমেন্টটা বহাল থাকলো, ফাইনালি যে কনভিকশনটা বহাল থাকলো, সেটা কিন্তু মেজরিটি জাজের কারণে। এখানে তার মানে কিন্তু ওইখানে একই অ্যাপিলেট ডিভিশনের কিছু কিছু জাজ ওনাকে খালাস প্রদান করেছিলেন, সকল জাজরা একমত হতে পারেননি। সেটার উপরে একটা রিভিউ হলো, রিভিউতে একটা ওনারা নতুন কোশ্চেন রাইজ করলেন যে আন্তর্জাতিক আইনের প্রযোজ্যতা এখানে থাকবে কিনা, যেটা হলো একদম বিচারের গোড়ার কথা। ধরেন একটা গাছ অনেক দূর উঠে গেল, আপনি গোড়া কেটে দিলেন, সেরকম হয়েছে। যে মামলার প্রসেস নিয়েই ওনারা প্রশ্ন তুললেন এই মামলায়, সেটার ক্ষেত্রেই অ্যাপিলেট ডিভিশন, বর্তমান অ্যাপিলেট ডিভিশন কনভিন্সড হয়েছে। এবং বর্তমান অ্যাপিলেট ডিভিশন কিন্তু সে কারণেই, যেহেতু আগের জাজমেন্টটা অ্যাপিলেট ডিভিশনের 5 জন জাজে দিয়েছিলেন, এজন্য বর্তমান অ্যাপিলেট ডিভিশন সেটাকে ফুল বেঞ্চ, মানে 7 জন জাজের এই বেঞ্চ এটা শুনানি হয়েছে, এবং এটা আনঅ্যানিমাস ডিসিশন হয়েছে যে সবাই একমত হয়েছেন, একমত, রাইট, জি জি একমত হয়ে ওনাকে খালাস প্রদান একদম করেছেন পরিষ্কার। ওই এমএচ পয়েন্টে। তামিম, আপনাকে ধন্যবাদ, আমার ধন্যবাদ, আমার ধন্যবাদ। জি। একটা লাস্ট হ্যাঁ, কোশ্চেন, আপনি বলে প্রশ্ন করলে কিন্তু আপনারা কথা বলার সময় পাবেন না না, লাস্ট কোশ্চেন হচ্ছে যে তাহলে কি আমরা ধরতে পারি যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যদি না থাকতো, যে 11 জনের ফাঁসি হয়েছে, তারা সবাই খালাস পেয়ে যেতেন কিনা? যে পয়েন্টে আজকে এটিএম আজহার সাহেবকে খালাস প্রদান করা হলো, সেই পয়েন্টটি পেছনের যতজনকে এক্সিকিউট করা হয়েছে বা এক্সিকিউট করা যায় নাই, জেলখানায় মারা গেছে, সকলের জন্যই প্রযোজ্য হবে। আচ্ছা, একদম পরিষ্কার। এমএচ তামিম, আবারও ধন্যবাদ আপনাকে, অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আমি একটু সাইফুর রহমান তপনের কাছে যাই, কারণ ইলিয়াস খান যেহেতু আমার জায়গাটা নিয়ে নিয়েছেন, আপনার কাছে শুনি। এই জাজমেন্ট, এই অবস্থা, মানবতাবিদ্যা অপরাধ, এক ধরনের কোশ্চেন তৈরি হলো না সাধারণ না? মানুষের এটা মনে? তো দেখুন, আমি আইনজীবীও না আর বিচারক তো নই, কিন্তু একজন সচেতন নাগরিক আমি, মানে, আর দ্বিতীয়ত হলো সাংবাদিক হওয়ার কারণে কিছু খোঁজ খবর রাখতে হয়। তো আমি যেটা দেখছি, যেটা ইলিয়াস ভাই যে প্রশ্নটা তুললেন, এবং সাধারণ মানুষের কাছে এই জিনিসটাই আসছে, আমরা শুনতাম হাকিম নড়ে তো হুকুম নড়ে না। তা আমরা দেখলাম যে হাকিম নড়েছে তো হুকুম নড়েছে, এটা হলো আমরা দেখলাম। এখন এখানে আপনি অনেক যুক্তি দিতে পারেন, যুক্তির কোনো শেষ থাকতে পারে না। এই যে আইনজীবী সাহেব তিনি যে বললেন যে ইন্টারন্যাশনাল ক্রাইমস, অতএব ইন্টারন্যাশনাল ল এখানে আসতে হবে, যে অ্যাপিলেট ডিভিশন এই এমবার্গোটা দিয়েছিল ওনাদের ভাষায়, আমি এটা ঠিক জানি না। আমি শুধু এটুকু জানতাম যে সাধারণ যে ফৌজদারি আইন, যেমন সাধারণ যে সাক্ষ্য আইন এবং সাধারণ যে ফৌজদারি আইনে যে জামিনের যে ধারাগুলো আছে, এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল ক্রাইমসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, এটা আমি জানতাম। কিন্তু ওনারা যে পয়েন্টটা এখন রেজ করছেন, এই বিষয়টা আমি জানতাম না। হতে পারে এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং ডেভিড বার্গম্যান এটা নিয়ে অনেক লেখালেখি করেছেন, আগেও লেখালেখি করেছেন, এবং এখনও উনি করছেন, সামনেও হয়তো করবেন তিনি। এটা আমি এই প্রসঙ্গে পরে আসবো। ডেভিড বার্গম্যানের ইন্টারেস্টিং নানা কিছু ফাইন্ডিংস আছে। তো আমার বক্তব্যটা হলো যে
শুধু এখানে না, আমেরিকাতে ধরুন এই যে 20 সালের জানুয়ারিতে জো বাইডেনের শপথের আগে আগে সেখানে ক্যাপিটল হিলে হামলা হলো এবং তৎকালীন সরকারের পক্ষ থেকে বলা হলো যে ট্রাম্প সাহেব রীতিমতো একটা রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন। তাদের ভাষায় কিন্তু এটা মারাত্মক জিনিস এটা, কারণ তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংসদ, ক্যাপিটল হিলে এটাকে উড়িয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে, সন্ত্রাসী হামলা হয়েছে। তো এরকম অনেকগুলো মামলা হয়েছিল তার বিরুদ্ধে। তারপরে যখন এবছর যখন রায় হলো, আরে জনগণের রায় মানে ভোটে যখন ট্রাম্প সাহেব আসলেন, একই ঘটনা ঘটেছে। এখন যেমন প্রসিকিউশন মানে আগের যারা ডিফেন্সের লয়ার ছিলেন তারা এখন প্রসিকিউশনে আছেন, এবং ফলে জো বাইডেনেরও যারা প্রসিকিউশনে ছিলেন এখন তারা সরে গেছেন, যারা ডিফেন্সে ছিলেন তারা চলে এসেছেন প্রসিকিউশনে, ইভেন কি জাজও হয়েছে। হ্যাঁ সেটাই বলছে। তো ফলে হয়ে গেছে কি এখন ট্রাম্প সাহেবের কোনো অপরাধ নেই, এটাই দেখতে পাচ্ছি এটা। ফলে একজন নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে এটাই আমার প্রশ্ন, যে এই যে আমরা বলি যে বিচার বিভাগের স্বাধীনতা, এই কথাটা আমরা বলি, আইনের শাসন এখানে ব্যক্তি মুখ্য নয়, সরকার মুখ্য নয়, ব্যবস্থা হলো মুখ্য, এই কথাগুলো আসলে সিম্পল আপ্তবাক্য হিসেবেই থেকে যাচ্ছে। এগুলোর কোনো বাস্তবানুক বা প্র্যাকটিক্যালিটি আমি দেখছি না। এটা একটা হতাশাজনক। কেন সার্বিক অর্থে হতাশাজনক? এই জন্য যে এই যে রায়গুলো হচ্ছে, এই রায়গুলোর মধ্য দিয়ে এই সমস্ত ফাঁক ফোকর গলেই কিন্তু রায়গুলো হচ্ছে। ধরুন 21শে আগস্টের যে রায়টা হলো, এখন ঘটনা তো সত্য, ঘটনা ঘটেছে, মানুষ মারা গেছে, এবং আজহার সাহেবের বিরুদ্ধে যে কমপ্লেইনটা, আমি আজকেও এই কমপ্লেইনটা পড়েছি, এটা কারণ এটা ফেসবুকে ঘুরছে এক কমপ্লেইনটা, যে নারী তিনি ধর্ষিত হলেন, তাকে পাকিস্তানি ক্যাম্পে দিয়ে দেওয়া হলো, তার পক্ষে সাক্ষ্য আসলো, মানে এগুলো কি মিথ্যা হয়ে গেল? তাই তো হলো। আমি জানি না, মানে এখন আপনি আইনের ফাঁক ফোকরে হয়তো মানে আপনি কাউকে বাঁচিয়ে দিতে পারেন, কিন্তু ওই যে ভিকটিম, ওই ভিকটিমের কাছে ন্যায় বিচার কি তাইলে? এইটা হলো সবচেয়ে বড় প্রশ্ন। আমি সেই জায়গাটা ইলিয়াস খানের কাছে সবচেয়ে বড় জানতে চাই যে ওই যে এই বিষয়ে আমি একটু বলতে চাই যে ধরুন আমাদের মহান মুক্তিযুদ্ধে অনেকে বলেন যে 3 লাখের জায়গায় 3 মিলিয়ন বলেছে, ধরলাম 3 লাখে, সেই মানুষগুলোকেও আমাদের এখানে কিছু লোকের সহযোগিতায় হত্যা করা হয়েছে, অবশ্যই নির্মমভাবে। 3 লাখে আমি ধরলাম, নির্যাতন করা হয়েছে। তো ভাই যেটি এটা বলেছে, তাহলে এই যে নির্যাতনগুলো এর কেউ না কেউ তো করেছে, এবং কারা জড়িত ছিল আমি এখন অনুরোধ করতে চাই, যদি যারা জড়িত ছিল তাদেরকে এখন নতুন করে চিহ্নিত করা হোক এবং তাদের শাস্তির আনা উচিত, কারণ এরকম একটি বড় বিষয়, এটি কিন্তু অ্যাভয়েড করার সুযোগ নেই। তো উনি যেটি বলেছেন যে ধর্ষিত হয়েছে, এটা তো বাস্তব, এটা তো ফিরিয়ে দিতে পারবো না আমি, তাই না? সুতরাং যারা করেছে বা সহযোগিতা করেছে তাদের বিচার হওয়া উচিত, কিন্তু কেন জানি হচ্ছে না। তো এখন রেজিম চেঞ্জ হলে যদি রায় উল্টে যায়, এটা তো মানুষের, এটা তো আমাদের জন্য সেটা কিন্তু দুর্ভাগ্যজনক। 5ই আগস্টের পরে দেখছি আমরা বিভিন্ন রায়ের ক্ষেত্রে দেখছি। এবং না, আগে যে ফাঁসিগুলো হয়েছে সেগুলো নিয়ে প্রশ্ন রয়েছে, বিচারিক প্রক্রিয়া নিয়ে। এমনও হয়েছে যে বিশেষ জায়গা থেকে বলে দেওয়া হতো, রায় লিখে দেওয়া হতো, এগুলো অনেক প্রমাণ আমরা মামলার রায় পরিবর্তন করার জন্য শাহবাগে আন্দোলনও হয়েছে। হ্যাঁ, সেটিও আমরা দেখেছি। এবং প্রধান বিচারপতিকে ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি গিয়ে কি যেন তলোয়ার উপহার দিয়েছে, ফুল নিয়ে গেছে, যদিও এগুলো আগে ছিল না। এবং প্রধান বিচারপতি গিয়ে ক্যান্টনমেন্টে আশ্রয় নিতে হয়েছে, কিন্তু নিশ্চয়ই এমনি আশ্রয় নেন না, আরও তো অনেক বিচারপতি আছেন, 5 জনের মধ্যে তিনিও ছিলেন। সুতরাং বিচারক নিয়ে, কেন আমাদের অনেক ঘনিষ্ঠ, তপন ভাইয়ের আরও ঘনিষ্ঠ, যারা সরাসরি ছাত্রলীগ করতেন বিশ্ববিদ্যালয়ে, বড় পোস্টে ছিলেন, তারাও বিচারক হয়েছেন, হয়তো কোনো মানদণ্ড হয়েছে। সুতরাং বিচারক নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন রয়েছে, বাট ঘটনাগুলো তো ঘটেছে। আমাদের মানুষজন তো হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমাদের মা বোন তো ইজ্জত দিয়েছেন, অবশ্যই, এবং তা কেউ না কেউ তো এটা সহযোগিতা করেছে পাকিস্তানি বাহিনীকে। সুতরাং তাদের এখন বিচার আনা উচিত, প্রয়োজনে আবার নতুন করে তদন্ত করা উচিত বলে আমি মনে করি। এখানে আরেকটা ছোট কথা বলি আমি, সেটা আসলে যে এটার পরিণতিটা কি হতে পারে। ধরুন এখন কিন্তু আবার একটা মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে, সেটা এখন এখানে কিন্তু এই প্রশ্ন উঠবে
আজ হোক কাল হোক উঠবে। আজ হোক কাল হোক, কারণ ন্যারেটিভ খুব গুরুত্বপূর্ণ সেটা। আপনি যখন একটা বয়ান তৈরি করছেন, একটা জিনিসের পক্ষে বয়ান তৈরি করছেন, এই বয়ান কি মারাত্মক জিনিস, কি এটা ফল্গু ধারার মতো ভিতরে 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 কাজ করতে থাকে। আমরা দেখেছি তো 15 বছর আওয়ামী লীগ কি হাজার চেষ্টা করেও সেই ন্যারেটিভকে আটকাতে পেরেছে? আটকাতে পারে নাই কিন্তু সেটা। তো আজকে যে ন্যারেটিভটা তৈরি হচ্ছে, পারসেপশনটা তৈরি হচ্ছে, জনমনে যে পারসেপশনটা তৈরি হচ্ছে, জনগণের মধ্যে তখন এই প্রশ্ন যদি উঠে যে তোমরা যেটাকে বলছো জুডিশিয়াল কিলিং, এবং একই কাণ্ড আজকেও হতে পারে যদি এরকম হয়। এবং শুধু তা না, এখানে অপরাধের যে মাত্রা, অপরাধের যে গভীরতা, এই সমস্ত প্রশ্নও কিন্তু উঠবে। যে 71-এর অপরাধের যে ডাইমেনশন আর 24-এর যে ডাইমেনশন, অলরেডি ডেভিড বার্গম্যান বলেছে, ডেভিড বার্গম্যান এই প্রশ্ন তুলেছে, ডেইলি স্টারে যে কলামটা লিখেছে সে, অনেক, এবং গালাগাল খেতে হচ্ছে। তখন তাকে গালাগাল খেতে হতো যে সে জামাতের পয়সা নিয়ে এগুলো লিখছে, আর এখন তাকে গালাগাল খেতে হচ্ছে সে ফেসিস্টদের সহযোগী হয়ে যাচ্ছে। এই ন্যারেটিভগুলোতে আমি একটু আলোচনা আরেকটু বাড়াতে চাই, কারণ আমি একটু আলোচনায় যাব। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক আমাদের সঙ্গে থাকবেন, আপনারা দেখছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণ। বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং দৈনিক সমকালের সহকারী সম্পাদক সাইফুর রহমান তপন। দুজনকে স্বাগত। সাইফুর রহমান তপন, আমি যেখানটা আটকেছিলাম, যে ন্যারেটিভগুলো তৈরি হচ্ছে, আপনি ডেভিড বার্গম্যানের তুলনা করছিলেন, সে তার লেখার কথা বলছিলেন, সেই জায়গাটা একটু আসতে চাই যে এরকম যদি রেজিম চেঞ্জ হলে, যদি আইন চেঞ্জ হয়ে যায় এবং সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পেয়ে যায়, তাহলে সামনের দিনে কি দেখবো আমরা? সবচেয়ে যেটা আমি বলবো আশঙ্কার বিষয় যেটা, সেটা হলো প্রথমত এই যে গণঅভ্যুত্থানটা হলো, গণঅভ্যুত্থানের মূল জায়গাটা ছিল বিভাজনের বিরুদ্ধে। আমি ছাত্রদের বক্তব্য যদি ঠিক মতো বুঝে থাকি, তারা কিন্তু এত কিছু তখন বলে নাই, সংস্কার তুমি বলে নাই, কিন্তু যে কথাগুলো তখন বেশি বেশি করে আসতো, একটা হলো যে বাক স্বাধীনতার কথা বেশি বেশি করে আসতো, এবং অবাধ, অর্থাৎ আমি যাতে ভুল কথা বললেও আমি যাতে বলতে পারি কথাটা, এই রাইটটা আমি চাই। 2 নম্বর হলো গভর্নমেন্ট জাতিকে বিভক্ত করে রাখছে, ফলে বিভক্ত জাতি তো দাঁড়াতে পারে না, এটা সবাই আমরা জানি, ঐক্যবদ্ধ করবো আমরা সেটা। এবং সত্যি সত্যি 5ই আগস্টের পরে আমি এদের এই যে মাহফুজ আলমেরই কয়েকটা, আমি তো চিনতাম না তাদেরকে, কিন্তু আমাকেই 3টা ভিডিও পাঠালো একজনে, তা আমি দেখলাম এবং বক্তব্য কিন্তু আমার মোটামুটি ভালো লাগলো। সে বলছে এখানে যে এই হলের মধ্যেও অনেকে আছে যারা আওয়ামী লীগকে সাপোর্ট করে, বলছে এই লোকগুলোকে আপনি কি করবেন, এই প্রশ্নের উত্তর আপনাকে খুঁজতে হবে। তার মানে আমার কাছে মনে হলো যে এখানে একটা সমন্বয়, রিকনসিলিয়েশনের একটা বিষয় হয়তো থাকবে। যারা অপরাধী তাদেরকে বিচার করা, তাদেরকে আলাদা করা, বিচার করা, সেটা একটা বিষয় অবশ্যই আছে, কিন্তু লক্ষ লক্ষ যে মানুষরা আছে তারা একটা মত ধারণ করে। ইভেন আমি এই বিষয়টা জামাতের ক্ষেত্রেও বলি, জামাতের ক্ষেত্রে আমি বলি যে যারা অপরাধী তাদেরকে আলাদা করা, তাদেরকে চিহ্নিত করা, করে তাদের শাস্তি দেয়া, কিন্তু যারা ওই ধরনের অপরাধের সাথে যুক্ত না বা ওই অপরাধকে যারা সমর্থন করে না, তাহলে তাদের মতটা চর্চা করার অধিকার তাদের থাকা উচিত। সেটা এই যে একটা ঐক্যবদ্ধ জাতি নির্মাণের যে প্রত্যাশাটা ছিল এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, দুঃখজনকভাবে সমস্ত ক্ষেত্রেই আমরা দেখছি যে এখানে বিভাজন কি, আওয়ামী লীগ কি বিভাজন করেছে এখানে, বিভাজনের বল না যে বিভাজন কত করে কি কি তোরে বুঝাই দেবো, বিষয়টা আমাদেরকে সেটাই বোঝানো হচ্ছে। আপনি চিন্তা করতে পারেন যে বিএনপি এটা জামাতের পক্ষ থেকে প্রচার করা। আমি ওই দিন এক উকিলের চেম্বারে ঘটনাচক্রে 3 জন, তারা হলো হাইকোর্টে এনরোলমেন্ট হবে উকিল, তারা আমাকে বলছে যে আপনি কোথাও বিএনপির কোনো নেতা বা কর্মীকে দেখেছেন? তা আমি আপনার বক্তব্যটা কি? বলছে বিএনপি মিথ্যা কথা বলছে, তাদের 200-র উপরে মারা গেছে, এটা মিথ্যা কথা বলছে। আচ্ছা, আমি বললাম যে আপনারা কি করেন? বলেছেন আমরা কিছু করি না, আমরা নিরপেক্ষ। আমি বলছি না, এটা ল্যাঙ্গুয়েজের তো একটা বিশেষ পলিটিক্যালি আছে। অবশ্যই ওরাই বলছে যে আপনি কি আমাদেরকে জামাত হিসেবে চিহ্নিত করছেন? আমি যে জামাত কথাটা আমি উচ্চারণ করি নাই, বিষয়টা এটাই। তো বিভাজনের কি দেখছেন আপনি? অর্থাৎ বিএনপির মতো স্টেক হোল্ডারকে যখন রিংয়ের বাইরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সেখানে কোথায় আপনি ঐক্য পাবেন? একজন খুব সুন্দর একটা লিখেছে, বিএনপি এবং আওয়ামী লীগ তাদের যে সমর্থক,
এখনো যে সমর্থক আছে এবং জাতীয় পার্টি তাদের যে সমর্থক আছে সবটা মিলে দেখা যাবে মোর দেন 80% সমর্থক তাদের। তাহলে আপনারা বাংলাদেশে আর কাকে নিয়ে আপনি ঐক্যবদ্ধ বাংলাদেশ করবেন? একদম, এই জায়গাটা ইলিয়াস খান ঐক্যবদ্ধ বাংলাদেশ আসলে আপনি সাম্প্রতিককালে একটা প্রবণতা লক্ষ্য করবেন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যদি আপনাকে আমি পছন্দ না করি আপনাকে আমি ফ্যাসিস্টের সহযোগী, হ্যাঁ। আবার যারা ধরেন আপনার একজনের বক্তব্য পছন্দ হলো না, আপনি বট বাহিনী জাসি এগুলো বলছেন, এগুলো তো এর শুভ লক্ষণ না। আসলে এগুলো হওয়া উচিত না। পুরো একটা জেনারেশন আপনি ফেসবুক দেখলেই বুঝবেন যে তাদের মেন্টাল মেকআপটা কি। সুতরাং এগুলো রিপেয়ার যে আমি জানি না যে কবে হবে, বাট হওয়া উচিত, না হলে আমাদের খুব সামনে আরো রিপেয়ার যে মানে যেটা সাইফুর রহমান তপন বললেন যে এই 24-এর রিপেয়ারের ব্যাপারে হতাশ হয়েছে। এই কারণে আপনি দেখুন, এই উদাহরণটা আমি আরো দিয়েছি যে আমাদের 71 মহান মুক্তিযুদ্ধের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, কিন্তু কি হলো, আমরা যে গণতন্ত্রের জন্য যুদ্ধ করলাম সেই গণতন্ত্র হত্যা করা হলো। যাক, সেটি করলাম। তারপরে 90-এর আন্দোলনে তপন ভাই একদম সামনের সারিতে ছিলাম, আমরাও ছিলাম পেছনের সারিতে। তো 90-এর আন্দোলনের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে একটা গণতান্ত্রিক পরিবেশ আমরা অন্তত পাবো, কিন্তু আমরা সেখানে হতাশ হলাম। তারপরে এবার আমাদের অনেক বেশি আশা ছিল, এবং এবার আন্দোলনের কিন্তু একটি আলাদা দিক আছে। আমরা 90-তে যারা আন্দোলন করেছি আমরাই করেছি, আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি কিন্তু ছিলেন না। বাট এবারের আন্দোলনে কিন্তু সর্বস্তরের মানুষ ছিল। ছেলে আন্দোলনে গেছে, বাবা মা ছুটে গেছে, বাবা মা না পারলে দাদা দাদি ছুটে গেছে, না পারলে নানা নানি ছুটে গেছে। কিন্তু আমরা কি দেখলাম, আমি দুই একটা উদাহরণ দিই। ধরুন শেখ হাসিনা তার এক পিওনের কথা বলেছিলেন যে 400 কোটি টাকা কামাই করেছে, ধরলাম 15.5 বছরে। কি দেখলাম, আমাদের এই যারা আন্দোলন করেছে সামনের সারির একজন সজীব ভুঁইয়ার মন্ত্রণালয়ের কি এপিএস ছিলেন, তিনিও নাকি কয়েকশো কোটি টাকা কামাই করেছে। আরেক দরবেশ সাহেবকে দেখলাম, এক নতুন দরবেশ, বিশাল দাড়ি, তিনি নাকি সারা রাত সচিবালয়ে থাকতেন এবং তদবির করতেন, এবং দুদক 392 কোটি টাকা বলেছে পেয়েছে। সবার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এত সময় 3 মাস 4 মাসে তারা যদি এগুলো করে এবং তারা যদি এগুলো কন্টিনিউ করতে পারতো, আরো কত কিছু, এই ফিগারটা বেরিয়েছে, এর পেছনে হয়তো আরো অনেক কিছু থাকতে পারে। আগের রেজিমে 15 বছরে বেরিয়েছিল। ইলিয়াস ভাইয়ের কথা সূত্র ধরে বলি, ওই যে ন্যারেটিভ বললাম না, এই যে ঐকিক নিয়ম করতেছে, ঐকিক নিয়ম অঙ্ক করতেছে মানুষ এখন, যে 7 মাসে যদি এত হয়, 15 বছরে এত হয়েছে, তাহলে ওইটার সাথে কম্পেয়ার করে বলে ওরে বাবা, এত হাজার কোটি টাকা। আরেকটু দেখুন, আমি একটু সমালোচনা, আমি একটু বলি আজকে যে 52-এর ভাষা আন্দোলনের পর কিন্তু ছাত্ররাই মূলত করেছে, তারা কিন্তু পড়ার টেবিলে ফিরে গেছে। তারপরে ধরুন 69-এর গণঅভ্যুত্থান, পড়ার টেবিলে ফিরে, 71-এ ফিরে গেছে, ইভেন 90-ও ফিরে গেছে, সবাই ফিরে গেছে। আর এবার দেখলাম আমার সবাই পড়ার টেবিলে কেউ যাচ্ছে না, সবাই যাচ্ছে সচিবালয়মুখী হচ্ছে। সচিবালয়ের তারা এত সৎ, এত অনেস্ট যে প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের প্রতিনিধি লাগবে, এত পড়াশোনা করে যে অটো পাস দিলেই হয়। হ্যাঁ, এবং তারা অটো আজকে দেখুন, এই যে কর্মচারী আন্দোলন করেছে সেখানে একটি দলের লোকজন চলে গেছে এবং তাদেরকে থ্রেট দিচ্ছে। ওয়াই? এটা তো কেন? তারা কি সরকারের অংশ মনে করে নিজেদেরকে? ওই যে অটো পাস যখন গিয়েছে তখনও কিন্তু তারা সচিবালয়ে ঢুকে গেছে। তো আজকে আবার দেখলাম যে এই কর্মচারীদের তারা নাকি দেখিয়ে দেবে কি গলার রগগুলো সব ফুলিয়ে ফুলিয়ে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছে। কালকেও থ্রেট দেওয়া হয়েছিল, কালকেও থ্রেট দেওয়া হয়েছে, আজকেও। এটা শুভ লক্ষণ না। এই কর্মচারীদের পুরো দেশ যদি কলাপস করে দেয়, সবগুলো অফিস যদি, শুনুন, আমি যদি এই অফিসে না আসি 7 দিন কিছু আসে, আপনি আসে, কিন্তু এখন সুইপার যদি না আসে এই অফিস কিন্তু চলবে না। সুতরাং সবার কিন্তু গুরুত্ব আছে, ছোট করে ভাবার কিন্তু সুযোগ নেই। সুতরাং আমি যে কথাটাই শেষ করি যে আমি কেন যেন কোনো আশা দেখতে পাচ্ছি না, আমি আরো মানে কি বলবো, আর খুব হতাশ হয়ে যাচ্ছে। ওই যে বিভাজনের বাপদাদা 14 গোষ্ঠী দেখিয়ে দিচ্ছে, মানে যেটা সাইফুর রহমান তপন বললেন, সেই জায়গাটায় এখন নির্বাচন নিয়ে তো আপনারা জানেন যে এর মধ্যে বৈঠক হয়ে গেল এক ধরনের পদত্যাগের হুমকির মুখে। কিন্তু প্রধান যে কথা বলছেন, এখন ধরলাম আওয়ামী লীগ পলাতক, আওয়ামী লীগ নাই, ভ্যানিশ। বিএনপি হতাশ এই আলোচনার পরে। এত বড় একটা দলের নেতা যদি বলেন হতাশ, তাহলে সামনে কি হবে, এই জায়গাটা আলোচনায় আসতে চাই। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবারও স্বাগত ZSRM নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন। সাইফুর রহমান তপন, যেটা বলতে চাচ্ছিলাম
বিএনপি এই যে আলোচনার পরে বিএনপি হতাশ, আপনি অফেয়ারে বলছিলেন, সিপিডি পর্যন্ত আজকে বলেছে যে অবশ্যই নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত খুব দ্রুত দেশকে বাঁচানোর জন্য। সেটা কি সরকার বোঝে না? এখন সরকার বুঝেও বুঝে না, আমার কাছে যেটা মনে হচ্ছে সরকার আসলে বুঝেও বুঝতে চাচ্ছে না সেটা। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানে চেয়ারের একটা ধর্ম আছে, আমরা সবাই জানি এখানে চেয়ারের কিন্তু একটা ধর্ম আছে। ধর্মটা কি? সেটা হলো যতক্ষণ এখানে বসে থাকা যায় আমি ততক্ষণ বসে থাকার চেষ্টা করব। ইচ্ছা করে আমি এটা ছাড়বো না, ইচ্ছা করে আমি উঠবো না, কারণ এটার এমনই এমনই উষ্ণতা এটা। এবং আপনি দেখবেন এখন যারা চেয়ারে আছেন, যারা চেয়ারের বাইরে যখন তারা ছিলেন তাদের এক ধরনের চেহারা ছিল, এখন দেখবেন মানে যে কোটাকে চিন্তা করতে হ্যাঁ অন্যরকম চেহারা। তো ফলে এই জিনিসটা কিন্তু লক্ষণীয়। সেটা দ্বিতীয় বিষয় যেটা দেখবেন যেটা আমরা আমাদের অন্য কোনো রাষ্ট্রের নির্বাহীর ক্ষেত্রে খুব এরশাদের বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ ছিল, কিন্তু ধরুন এগুলো যতটুকু লোকের মধ্যে প্রচারিত ছিল ততটুকু কিন্তু আদালতেও প্রমাণিত হয় নাই বা দৃশ্যমান ছিল না ঘটনাগুলো। এরশাদ কোথা থেকে সম্পদের তিনি পুঞ্জীভবন করছেন, কিন্তু আমাদের প্রধান নির্বাহী এখন তিনি একদম কাগজে কলমেই অনেক কিছু দিচ্ছেন। সেটা 666 কোটি টাকা মাফ করিয়ে নেয়া, তার গ্রামীণ ফোনের ট্যাক্স 4000 কোটি টাকা ট্যাক্স করে নেয়া, তারপরে ব্যাংকের শেয়ার বা সরকারের শেয়ার নিজের ইয়েতে নিয়ে ইত্যাদি প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে, এগুলো তো দৃশ্যমান, এগুলো রিক্রুটিং লাইসেন্স। ফলে এগুলো তো হয় কি, এই যে কিছু নগদ নারায়ণ এখানে দেখা যাচ্ছে, এইটার একটা আকর্ষণ থাকতে পারে এক। 2 নাম্বার হলো যে গণ অভ্যুত্থানের যে হ্যাংওভারটা কি, গণ অভ্যুত্থান সম্পর্কে মানুষের মধ্যে যে প্রত্যাশাটা ছিল, ধারণাটা ছিল, অর্থাৎ গণ অভ্যুত্থানের শক্তিগুলো সম্পর্কে যে মানুষের ধারণাটা ছিল, সেই ধারণাটা কিন্তু ধরেন মেজর পোর্শন ভেঙে গেছে, তো তারপরেও এখনো কিছুটা আছে, কিছু মানুষের মধ্যে এখনো সেটা আছে। উনি এটাকে কাজে লাগাতে চাচ্ছেন, ওনারা এটাকে কাজে লাগাতে চাচ্ছেন। ওনারা বুঝতে চাচ্ছেন না গণ অভ্যুত্থানের মেজর স্টেক হোল্ডার হলো বিএনপি। আপনি এটা কোনোভাবেই অস্বীকার করতে পারবেন না। একদম না। বিএনপিও ভদ্রতাবশত, আমি যেটা মনে করি ভদ্রতাবশত বিএনপি এখনো পর্যন্ত তাকে দরজা দেখিয়ে দেয় নাই, শুধু বলেছে যে আপনি এই 3 জনকে পদত্যাগ করান, মানে 3টা দাবি তারা দিয়েছে, না হলে আমরা ভিন্ন চিন্তা করব, যেটা আজকেও বলেছে আমরা কিন্তু সহযোগিতা করতে পারবো না। একই কথা আপনি খেয়াল করবেন, একই কথা কিন্তু আমাদের সেনাবাহিনীর তরফ থেকেও বলা হয়েছে যে ডিসেম্বরের পরে কিন্তু আমাদের পক্ষে ব্যারাকের বাইরে থাকা সম্ভব হবে না সেটা। এবং সিপিডির কথা যেটা বললে, এবং সমস্ত গণ অভ্যুত্থানের সাথে রিলেটেড যত সংস্থা আছে এবং অনেক মানে সচেতন নাগরিক আছে আমি জানি যাদেরকে, তাদের মধ্যে কিন্তু এই ফিলিংটা এখন তৈরি হচ্ছে। ফলে এইটা যে কীরকম একটা মানে প্রলয়ঙ্করী ঝড়ের মানে ঝড় তৈরি হতে পারে যদি মানুষের সত্যি মানুষের আশা যদি একেবারে শ্যাটার্ড হয়ে যায়। আমি বললাম যে মেজর পোর্শন শ্যাটার্ড হয়েছে, কিন্তু তারপরেও কিছুটা যে অবশিষ্ট আছে সেটাও কিন্তু দ্রুত ভেঙে যাবে। সেটা ভেঙে গেলে কিন্তু মানে এর চেয়ে ভয়ঙ্কর জিনিস আর আপনি মানে পাবেন না সেটা। কারণ যে দৃষ্টান্ত এরা স্থাপন করেছে, আমি এক বিএনপি নেতার বক্তব্য দেখছিলাম যে আমরা ঘরে ঘুমাতে পারে নাই, সত্য কথা, আমাদের বিরুদ্ধে মামলা ছিল, সত্য কথা, কিন্তু আমাদের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয় নাই, আমাদের ঘর বাড়ি এভাবে পুড়িয়ে দেওয়া হয় নাই। এখন কি চলছে এগুলো? তাহলে এই যে দৃষ্টান্ত, আপনি নতুন দৃষ্টান্ত যে স্থাপন করছেন, ওই আমি যে প্রলয়ঙ্করী ঝড়ের কথা বলছি, এটা কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না সেই জায়গাটা মানে তো এই জন্য আমি বলছি কি যে বিএনপিকে কিন্তু নামতেই হবে, তার তো দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। একদম আপনি এই পার্টি যার পদত্যাগ চাইলো, আপনি তাকে নিয়ে তার সাথে বৈঠক করছেন, এটা তো এক ধরনের বৃদ্ধাঙ্গুলি দেখা। জি ইলিয়াস খান, সেই জায়গাটা আসলে বিএনপিকে এভাবে ছোট করে দেখা, মানে এই যে আন্দোলনের সবচেয়ে যে যারা ছাত্ররা ছিল তাদের দল, সেভাবে না, যেভাবে ছোট করে দেখা হয়, যেভাবে ছোটভাবে কথা বলা হয়, তাদেরকে উল্লেখ করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা ছিল,
তারা ঘরে ঘুমাতে পারতো না 15 বছর। কালকে বিএনপি একজন নেতা খুব ভালো করে বলেছেন, সোহেল ভাই, হাবিবুর সোহেল। আমার তরুণ বন্ধুরা অনেকে প্রশ্ন করেন যে 16 বছর আপনারা কি করতে পেরেছেন। তিনি বলেছেন যে আমরা কোর্টে দৌড়িয়েছি, ঘা নিয়ে, শরীরে আঘাত নিয়ে হাসপাতালে ছিলাম, রাস্তায় ছিলাম, বৃষ্টিতে ভিজেছি। আর আমার তরুণ বন্ধুরা জেলখানায় তো ছিলেন, ওনার নামে বোধহয় 452টা মামলা। আর 1 মাস 6 দিন আন্দোলন করেছে আমাদের বন্ধু। আন্দোলন নিশ্চয়ই আমাদের বড় অর্জন। আমরা তো এক পর্যায়ে মনে করেছিলাম যে এই জগদ্দল পাথর সরানো সম্ভব না, তারা সরিয়েছে, তারা সামনে ছিল, জনগণ তাদের সঙ্গে ছিল। সুতরাং বিএনপিকে ছোট করে দেখা এটা একটু বাড়াবাড়ি মনে হচ্ছে আমার কাছে, এবং এই জন্য পে করতে হবে কি, বিএনপি তো একটি দায়িত্বশীল দল। তারা ইভেন 90-এর পরেও 3বার ক্ষমতায় ছিল। দেশের জনগণের প্রতি তাদের কিন্তু কমিটমেন্ট আছে। অনেকেই কিন্তু সেই কমিটমেন্ট নাই, কারণ কমিটমেন্ট হতেও কিন্তু অনেক সময় লাগে। সুতরাং যেমন জাসদ এক সময় হয়েছিল নানা হটকারী সিদ্ধান্তের কারণে নিশ্চিহ্ন হয়ে গেছে। জাসদ তো এইসব তরুণদের চেয়ে আরও শ্রেষ্ঠ তরুণরা করতো, সব দেশের শ্রেষ্ঠ তরুণরা জাসদ করতো, কিন্তু তাদের নেতাদের হটকারী সিদ্ধান্তের কারণে কিন্তু দলগুলো অনেক ভাগ হয়ে গেছে। সুতরাং আজকে যারা বিএনপিকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য, এদের জন্য করুণা হয় আসলে। কি বলে এরা, কি জানে কি, এরা কি বলে কি? এরা তো, এদের তো ক্যারেক্টার যদি আমরা করি, এরা ছাত্রলীগে ছিল একসময়, অনেকের গলা কাঁপানো বক্তৃতা শুনি বঙ্গবন্ধুকে, নিশ্চয়ই আপনি শোনেন, এই ফেসবুকে ভাসছে। আবার বঙ্গবন্ধুকে যত ধরনের গালি দেয়া যায়, যত ধরনের ছোট করা যায়, এদের মুখে আবার দেখি। কিন্তু ইলিয়াস ভাই আজকে একটা ভিডিও ছেড়েছে ফেসবুকে, আপনি দেখেন, ওই যে ছাত্রদলকে ছাত্রলীগ একবার টিএসসিতে ব্যাপক সেখানে মাসুদ, এই যে আজকের যে মাসুদ, সে লাঠি হাতে পিটাচ্ছে একটা মেয়েকে, ওই যে একটা নারীকে যে পিটিয়েছিল, বলছে যে এই সেই মাসুদ। তো আমি বলি, ছাত্রদলে একটি ছেলে, তার মামলা খাওয়ার ভয় ছিল, সে বিশ্ববিদ্যালয় পড়াশোনা শেষ করতে ভয় ছিল, তারপর কোর্স পেয়ারে যাওয়ার ভয় ছিল, কিন্তু সে কিন্তু দল ছেড়ে অন্য দলে যে আশ্রয় নিয়ে সুযোগ সুবিধা নেয়। একদম পরিষ্কার কথা, বাড়তে পারছে না, সময় একদম শেষ। ইলিয়াস খান এবং সাইফুর রহমান তপন, দুজনকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।